তেতুলিয়া কাঞ্চনজঙ্ঘার পাহাড় আছে অনো সেই ভাই সেই কোনো প্রতীক আছে নাকি? আজ আমরা চলেছি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। হিমালয়ের পাদদেশে অবস্থিত বলে এই জেলাকে বলা হয় হিমালয় কন্যা। পঞ্চগড় অর্থাৎ পাঁচ গড়ের সমাহার। এই জেলা প্রাকৃতিক সৌন্দর্যে বেষ্টিত। বাংলাদেশের উত্তরের শেষ সীমান্তে পঞ্চগড় জেলার তেতুলিয়ার কয়েকটি জায়গা থেকে বছরের হেমন্ত ও শীতকালের কিছু সময় পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার দেখা মিলে, যার উচ্চতা ৮,৫৮৬ মিটার। আর কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা ভিড় করেন এখানে। এছাড়াও এখানে প্রাচীন স্থাপনা, প্রত্নতত্ত্ব, পাল, সেন, মুসলিম শাসনামলের হাজার বছরের ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ হিমালয় কন্যা পঞ্চগড়। পঞ্চগড় তেতুলিয়ায় আর কি দর্শনীয় স্থান রয়েছে, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, খাবার দাবার সহ বিস্তারিত তথ্য দেওয়া থাকবে আজকের এই ভিডিওতে। বাংলাদেশের ৬৪ জেলা ঘুরে দেখার স্বপ্ন নিয়ে প্রথমবারের মতো যাচ্ছি রংপুরের পঞ্চগড় জেলায়। এবারের যাত্রায় আমরা মোট ৬ জন ছিলাম, ৫ জন সিলেট শহর থেকে আর আমি মৌলভীবাজার থেকে। মৌলভীবাজার থেকে দুপুরের বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। ঢাকা থেকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ছেড়ে যাওয়ার সময় ছিল রাত 11:30। রাস্তায় জ্যাম থাকার কারণে মৌলভীবাজার থেকে ঢাকায় পৌঁছাতে আমার সময় লাগে প্রায় 11 ঘন্টা। প্রায় 12:05 আমি এসে পৌঁছাই কমলাপুর রেলওয়ে স্টেশনে। ঢাকা থেকে 11:30 ট্রেন ছাড়ার কথা থাকলেও ট্রেন ছাড়ে 12:45। আল্লাহ তাআলা শুকরিয়া যে আমি ট্রেনটি ধরতে পেরেছি, নয়তো পঞ্চগড় ভ্রমণ আমার মিস হয়ে যেত। যাই হোক, আলহামদুলিল্লাহ। সুমন ভাই, দিলওয়ার ভাই, সামাদ ভাই সহ আমরা মোট ৬ জন আল্লাহর নাম নিয়ে ট্রেন যাত্রা শুরু করি। ঢাকা থেকে পঞ্চগড় যাওয়ার জন্য মোট 3টি ট্রেন পাওয়া যায়। একটি সকালে, একটি দুপুরে আর আরেকটি হচ্ছে রাতে। আমরা 10 দিন আগে থেকে ট্রেনের টিকিট কেটে রেখেছিলাম। জনপ্রতি টিকিটের মূল্য পড়েছিল প্রায় 700 টাকার মতো। ট্রেন ছাড়াও বাসে ভ্রমণ করতে পারবেন, সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে প্রায় 1500 টাকার মতো। ঢাকা থেকে পঞ্চগড়ের দূরত্ব প্রায় 593 কিলোমিটার। গ্রাম বাংলার শীতকালীন সকালের সৌন্দর্য দেখে দেখে এগোচ্ছি আমরা পঞ্চগড়ের দিকে। দীর্ঘ 11 ঘন্টার জার্নি। ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমরা এসে পৌঁছালাম পঞ্চগড় রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশন পঞ্চগড়। এই যে ওভারব্রিজ থেকে ভিউটা দেখতে পাচ্ছেন, চমৎকার। বাংলার একদম শেষ সীমান্তের স্টেশন। টিকিটের জন্য কেউ সার্চ দিলেই নামে সার্চ দিবেন। পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে বের হয়েই আমাদের প্রথম কাজ হবে একটি অটো রিজার্ভ করা। জনপ্রতি এখানে আপনার ভাড়া হবে মনে করেন যে মিনিমাম 100 টাকা পড়বে। শাহী মসজিদ, রাবার ড্রাম, কাঠের ব্রিজ, আপনার ওই ইমামবাড়ি, মহারাজা। আমাদের পঞ্চগড় তেতুলিয়া ভ্রমণ 2 দিনের, তাই প্রথমে আমরা পঞ্চগড়ের দর্শনীয় স্থানগুলো দেখে নিব, তারপর তেতুলিয়ার উদ্দেশ্যে বিকেলে রওনা হব। পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে আমরা একটি অটো রিজার্ভ করলাম। জনপ্রতি ভাড়া পড়বে 60 টাকা করে। পঞ্চগড় শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরত্বে থাকা কয়েকটি দর্শনীয় স্থান এখন আমরা ঘুরে দেখব। শাহী মসজিদের অপর প্রান্তে অনেক পুরাতন মনে হচ্ছে একটি ইমামবাড়া, সম্ভবত যা শিয়া সম্প্রদায়ের অনেক পুরাতন, অনেক প্রাচীন একটি ইমামবাড়া। এটাকে বলা হয় হুসাইনি দালান। আমরা এখন অবস্থান করছি পঞ্চগড় জেলার অন্যতম দর্শনীয় স্থান। এটি একটি শিয়া সম্প্রদায়ের প্রাচীন স্থাপনা। ইমামবাড়ার পাশেই রয়েছে দৃষ্টিনন্দন মুঘল আমলে তৈরি পঞ্চগড় শাহী জামে মসজিদ। এই দুটি জায়গা দেখা শেষ করে আমরা চলে আসি পঞ্চগড় শহরে, কারণ এখনো আমাদের
দুপুরের খাবার খাওয়া হয়নি। উপজেলা পরিষদ পঞ্চগড়, আর এটা হচ্ছে সেই করতোয়া নদী। বাংলাদেশের উত্তর পশ্চিমা অঞ্চলের রংপুর, দিনাজপুর, বগুড়া ও গাইবান্ধা জেলার একটি নদী হচ্ছে করতোয়া নদী, যার দৈর্ঘ্য 122 কিলোমিটার, প্রস্থ 144 মিটার। আর এটা হচ্ছে পঞ্চগড় জেলার জিরো চত্বর। বেশ চমৎকার একটি চত্বর। মনে হচ্ছে আমরা মনু নদী পার হচ্ছি। সুমন ভাই বলতেছে করতোয়া নদীটি যতবার পার হচ্ছিলাম ঠিক ততবারই আমাদের বৃহত্তর সিলেটের সুরমা নদী ও মনু নদীর কথা বারবার মনে পড়ছিল। আমরা যেন কোন একটি মনু নদীর ব্রিজ পার হচ্ছি। দুপুরের খাবার খাওয়ার জন্য আমরা চলে আসলাম হোটেল করতোয়ায়। যেহেতু আমরা সবাই ক্ষুধার্ত, তাই নিলাম সাদা ভাত, সাথে নিলাম কোয়েল পাখি। আমরা এখন একটি লোকাল বাসে উঠে পড়লাম। পঞ্চগড় থেকে আমরা এখন যাব তেঁতুলিয়ায়। লোকাল বাস ভাড়া পড়বে 80 টাকা করে জন প্রতি। সেখানে আমরা একটি হোটেল বুকিং দিয়ে রেখেছি, সেই হোটেলে গিয়ে এখন উঠবো। মাঝে মাঝে আসে সিলেটের মানুষ। আরে বাপ, অনেক আসে। সিলেটি মাত পারেননি? সিলেটি মাত করে, খুব ভালো লাগে। তেঁতুলিয়া কি বলে, তেঁতুলিয়া পুরাতন বাস স্ট্যান্ড, বাংলাবন্ধ রোড। জনপ্রিয় গাড়ি না? ধন্যবাদ ধন্যবাদ। পঞ্চগড় থেকে আমরা এসে অবশেষে পৌঁছালাম তেঁতুলিয়ায়। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই একটি ভ্যানে করে আমরা চলেছি হোটেলের দিকে। আগামীকাল খুব ভোরবেলা বের হব তেঁতুলিয়ার বাকি সব দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার জন্য। শুভ সকাল তেঁতুলিয়া, সীমান্তের পার আবাসিক। গতকাল সন্ধ্যার দিকে আমরা এই হোটেলে উঠেছিলাম। যেহেতু সন্ধ্যার দিকে উঠেছিলাম, তাই হোটেলের ভিউটা আপনাদেরকে দেখানো হয়নি। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সীমান্তের পার হোটেল। বেশ চমৎকার পরিবেশ এই হোটেলটির। যে রুমে আমরা উঠেছিলাম, সেই রুমগুলো এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের একটি রুম, এই রুমে আমরা 3 জন ছিলাম, বাকি আরেকটি রুমে আরও 3 জন। এখানে 7 থেকে 8 জন বা 10 জনও থাকা যায় এমন বড় রুম রয়েছে। আমরা সেই রুমটা নিতে চেয়েছিলাম, যদিও সেই রুমটি বুকিং হয়ে যায়, যার জন্য আমাদেরকে আলাদা আলাদা 2টি রুম নিতে হয়। 2টি রুমের ভাড়া পড়েছিল 1200 টাকা করে 2400 টাকা। হোটেল কর্তৃপক্ষ আমাদের কিছুটা ডিসকাউন্ট দিয়েছিলেন, সেটার নাইবা বললাম। তবে আপনারা যারাই আসবেন, হোটেলে ওঠার সময় একটু দামাদামি করে নেবেন, তাহলে বাজেটের মধ্যেই থাকতে পারবেন। হোটেল থেকে সকাল সকাল বের হয়ে আসলাম। প্রথমে আমাদেরকে নাস্তা করতে হবে, সেজন্য চলে আসলাম তেঁতুলিয়া বাজারে। এখানে অনেকগুলা রেস্টুরেন্ট রয়েছে অনেক রকমের খাবার দাবার। আমরা নাস্তা খেতে বসেছি। আজকে সকালের নাস্তা হচ্ছে আমাদের খিচুড়ি। এই যে 30 টাকা দামের খিচুড়ি। বিসমিল্লাহ। আমরা এখন আছি তেঁতুলিয়াতে। আর তেঁতুলিয়া বাজারে আসলে দেখতে পারবেন বিশাল বড় একটি তেঁতুল গাছ আছে। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, এই পুরাতন তেঁতুল গাছের নামেই তেঁতুলিয়ার নামকরণ করা হয়েছে। আর এই তেঁতুল গাছের চারিদিকে দেখতে পাচ্ছি বসার জন্য খুব সুন্দর পরিবেশ করে দেওয়া হয়েছে। বাজারটিও বেশ চমৎকার, সীমান্তের বাজার তেঁতুলিয়া। আমরা এখন আমাদের এই যে মুরব্বী চাচা চলে আসছেন, আমরা এই বেন নিয়ে এখন আমরা চলে যাব আমাদের বিভিন্ন স্পটগুলো ঘুরে দেখার জন্য। আপনারা এখন তেঁতুলিয়ার খেজুরের রস খান। খেজুরের রস কত গ্লাস কত কইরা? 10 টাকা। অধিক মিষ্টি। এখানে প্রতিদিন পর্যটনরা আসে। এখন যে শীতের দিন, যতদিন শীত আছে মোটামুটি ওর কাছে সেই খেজুরের রসটা পাবে। তেঁতুলিয়া একটা ছোট্ট জায়গা, এখানে দেখার মতো তেমন কিছু নাই। তারপরেও এখন মনে করেন যে এখান থেকে ডাকবাংলায় প্রায় 1 কিলোমিটার দূরে। এই ডাকবাংলা গেলে আপনাদের ভাগ্যে থাকে কাঞ্চনজঙ্ঘার পাহাড়টা দেখতে পারবেন। এরপরে আরেকটা, ওর সামনে আরেকটা পাহাড় আছে, এটা হলো আপনার দার্জিলিংয়ের পাহাড়। বাগানের সামনে এখন সরকারিভাবে আই লাভ তেঁতুলিয়া লিখছে। এরপরে আমাদের তেঁতুলিয়া পুরাতন বাজার ছিল, মোটা বাঁশ পাওয়া যায়, প্রায় বাঁশ আছে ওখানে। তো আমরা এখন কোথায় যাচ্ছি? কাঁচা পাতার চা খেয়ে মনটা একটু ফ্রেশ করবো। গ্রামীণ রাস্তা ধরে আমরা যাচ্ছি এখন কাঁচা পাতার চা খেতে। এলাকার নাম হলো মাগুরা। এই জায়গাটার নাম হলো বড় বিল্লা। বড় বিল্লা। এই যে বিলটা 5 কিলোমিটার লম্বা, একেবারে ইন্ডিয়া ঢুকে গেছে। চায়ের তালিকা দেয়া আছে। কাঁচা পাতার চা 10 টাকা। এখানকার কাঁচা পাতার চা
যদি এই পাতার সাথে আমরা অভ্যস্ত। তেতুলিয়ার সমতল ভূমির যে চা বাগান, সেই চা বাগানের কাঁচা পাতার চা খাচ্ছি, ভালোই লাগতেছে। চা খাওয়া শেষ, আমরা এখান থেকে চলে যাচ্ছি নেক্সট প্লেসে। দেখতে পাচ্ছেন হলুদ রঙের বাঁশ, অনেক দর্শনার্থীরা কিন্তু এভাবে এখানে আসেন। এই যে দেখতে পাচ্ছেন, কি বড় বাসটার নাম আমরা ডলফিন বাস বলি, কিন্তু এমনিতে সবাই বলে নেপালি বাস। নেপালি বাঁশ, হলুদ রঙের বাঁশ। বাইরে ভাই, এত বড় বাঁশ আমি আমার জীবনেও দেখি নাই। ভাই আপনি কি দেখছেন এত বড় বাঁশ? আমার জীবনেও দেখি নাই এত বড় বড় বাঁশ। আর মানুষরা কি করছে, এখানে নাম লিখে রাখছে। বাবা, আমার নামটাও কে যেন লিখে রাখছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে নামটা লিখে রাখছে, বাহ, রায়হান কালার প্রিন্টেড ব্যাম্বু। থাইল্যান্ডের এটা কি আর আছে কোনো কোথাও না? এখানে আছে, এটা বাংলা বান্দা গেলে পাবে। বাংলা বান্দা ওই সীমান্তে গেলে অনেক বেশি পাবে, এখানে বেশি আছে, ওইদিকে বেশি আছে। কিন্তু আমাদের দেশি ভাষার চেয়ে অনেক মোটা, আমাদের দেশি ভাষা কিন্তু এত মোটা মোটা হয় না। না, এই যে সর্বোচ্চ এই সাইজটা হবে। প্রচুর পরিমাণে এগুলো বাস, এই মোটা বাস আছে তেতুলিয়াতে, অন্যান্য জায়গায় নাই, তবে তেতুলিয়াতে আছে প্রচুর পরিমাণে। তেতুলিয়ায় আসলে এই জায়গায় আসবেন, ঘুরে যাবেন। তো আমরা তেতুলিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, আর এপাশে হচ্ছে এই যে তেতুলিয়া মডেল থানা। আই লাভ তেতুলিয়া। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, বেশ চমৎকার একটি জায়গা। তো আপনারাও চাইলে এখানে নামতে পারেন ছবি তোলার জন্য। ওই অনেক দর্শনার্থীরা কিন্তু এখানে এসেছেন এবং আসেন এখানে ছবি তুলে। তো এর পিছনে রয়েছে বিভিন্ন গাছগাছালি, জায়গাটা বেশ চমৎকার। এই যে দেখতে পাচ্ছেন, বেশ চমৎকার জায়গা। এখন আমরা চলে আসছি তেতুলিয়ার আরেকটি বিখ্যাত জায়গায়, যে জায়গাটির নাম হচ্ছে ব্রিটিশ বাজার বা পুরাতন বাজার। একদম মহানন্দা নদীর কূল ঘেঁষে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এই বাজারটির অবস্থান। পুরাতন একটি বাজার, আগে তো আরো বড় বাজার বই স্পষ্ট, এখন হয় না, ভাঙ্গা দিছে যেহেতু সীমান্তবর্তী এলাকা, সেজন্য। তেতুলিয়াতে অনেক শীত বেশি, বর্তমান আরো শীত পড়বে, 4 ডিগ্রি পর্যন্ত শীত হয় এখানে। আমরা এখন চলে আসছি তেতুলিয়া 0 পয়েন্ট। এই যে সামনে দেখতে পাচ্ছেন, বেশ চমৎকার ভিউ এখানকার। আর এখান থেকে বাংলাবান্ধা 17 কিলোমিটার। তেতুলিয়া ইকো পার্ক, এখানে প্রবেশ মূল্য 10 টাকা করে। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি তেতুলিয়ার সেই 0 পয়েন্টে। সত্যি বেশ চমৎকার জায়গা এই তেতুলিয়ার। আমরা এখন আছি 0 পয়েন্টে। আমরা আরো অনেক জায়গা ঘুরবো, এখনো অনেক জায়গা দেখার বাকি রয়েছে। আমাদের সিলেটের শ্রীমঙ্গলে যে চা কন্যা, সেই রকম এখানে আমরা দেখতে পাচ্ছি একজন চা কন্যা রয়েছেন। এই বেশ চমৎকার। আর এখান থেকে ঠিক উপরেই হচ্ছে তেতুলিয়ার সেই ডাক বাংলো, যেখান থেকেই দেখা মিলে কাঞ্চনজঙ্ঘার। আর সামনেই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তেতুলিয়ার ডাক বাংলো। যত এগোচ্ছি বেশ চমৎকার লাগতেছে এই জায়গাটা। আসলে জায়গাটা কিন্তু বেশ চমৎকার। এই যে দেখতে পাচ্ছেন চারপাশের কি চমৎকার পরিবেশ। এখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে, আমরা বিনোদনের জন্য ব্যবস্থা রয়েছে, বিশেষ করে বাচ্চাদের জন্য। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। দেখতে পাচ্ছেন, সাবধান, সামনে সীমান্ত অতিক্রম নিষেধ। এই যে পেছনে হচ্ছে ভারত। আর তেতুলিয়া লাভ পয়েন্ট বেশ চমৎকার। হচ্ছে সমতলের চা, আমাদের সিলেটে হচ্ছে টিলার বা পাহাড়ি টিলার উপর চা, আর এখানকার হচ্ছে সমতলের চা। এই চা বাগানগুলো আপনাদেরকে দেখিয়েছি, আরও আপনাদেরকে দেখাবো। আর ঐতিহাসিক ডাক বাংলো, আর এই জায়গায় আমরা যাব একটু পর আপনাদেরকে নিয়ে। আর এখানে কিন্তু তেতুলিয়ার ইতিহাস দেখতে পাচ্ছি, নামকরণের ইতিবৃত্তটা সংক্ষেপে লিখে রাখা হয়েছে। আর এটা হচ্ছে তেতুলিয়া উপজেলার ভৌগোলিক অবস্থান, আর এটা হচ্ছে তেতুলিয়া উপজেলার সেই মানচিত্র। আমরা ওই পাশটায় যাব। আমরা এখন আছি ওই মহানন্দা নদীর তীরে আছি, ওই পাশটায় আমরা যাব। আর এটাই হচ্ছে মূলত এই জায়গা থেকেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। পরপরই দেখতেছি বিমান ওঠানামা করতেছে। এটা হচ্ছে শিলিগুড়ি এলাকা। ও, শিলিগুড়ি বিমানবন্দর সম্ভবত শিলিগুড়ি। একই আকাশ, হ্যাঁ, একই মাটি, আলাদা দেশ, আলাদা দেশ। এই দেশের পাখি ওই দেশে যেতে পারে, ওই দেশের পাখি এদেশে আসতে পারে, কিন্তু মানুষ এই পার থেকে ওই পারে যাইতে হলে ভিসা পাসপোর্টের প্রয়োজন পড়ে।
প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই তুলিয়ার জনপ্রিয় একটি জায়গা। আমার পেছনে হচ্ছে সেই মহানন্দা নদী, আর নদীর ওই পাশে হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত। ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমিও ভালো আছি। কেমন লাগতেছে আপনার? আপনি এখানে আসার মূল উদ্যোক্তা হচ্ছেন সুমন ভাই। আসলে আমার অনেক দিনের কিন্তু ইচ্ছে ছিল যে তেঁতুলিয়াতে আসবো। আমি বাংলাদেশের একটি শেষ সীমান্তবর্তী এলাকা হচ্ছে টেকনাফ, সেখানে গিয়েছিলাম। আজকে কিন্তু বাংলাদেশের আরো একটি শেষ সীমান্তবর্তী এলাকা হচ্ছে তেঁতুলিয়া, এই জায়গায় দেখার ইচ্ছে ছিল। আসলে আমি কিন্তু অনেক আগে কিন্তু জানতাম না যে এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমি কিন্তু সেই ইচ্ছা নিয়ে কিন্তু আমি আসিনি। আমি কিন্তু বাংলাদেশের আরো একটি শেষ সীমান্ত হিসেবে কিন্তু এই জায়গায় এসেছি, এবং কয়েকদিন আগে কিন্তু জানতে পারছি যে এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় নেপালের। তবে আমার সৌভাগ্য হয়েছিল কয়েক বছর আগে আমি অবশ্য নেপালে গেছিলাম, সেখান থেকে কিন্তু নেপাল সরাসরি দেখেছিলাম, খুবই ভালো লাগছে। যদি বাংলাদেশ থেকে দেখা যেত তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগতো। এখন যেহেতু আমরা বাংলাদেশে দাঁড়িয়ে আছি আর সামনে হচ্ছে ভারত, এর পাশে হচ্ছে নেপাল, এই জায়গা থেকে কিন্তু বাংলাদেশ থেকে 3টি দেশ দেখা যায়। আর এই জায়গায় কিন্তু 3টি জায়গা দেখা যাওয়ার কারণে কিন্তু এই জায়গা অনেক ফেমাস হয়েছিল, এবং আমি মনে করি যে যদি আজকে নাও দেখতে পারি কাঞ্চনজঙ্ঘা তাহলে সমস্যা নাই, ভবিষ্যতে হয়তো বা কোনো একদিন এসে এই জায়গায় দেখবো। খুবই ভালো লাগছে আমার ভাই ডিএস ট্রাভেলিং ইনফো ওনার দিলর ভাইয়ের সাথে। তো দিলর, আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, খুব বেশি ভালো লাগে। আমরা আসলে সিলেটের সৌন্দর্য বেশিরভাগ দেখি এবং দেখাই সুমন ভাই, এবং স্পেশালি থ্যাংক দিম আমি সামাদ ভাই, কারণ আমরা আসলে সামাদ ভাইয়ের স্বপ্ন পূরণের লাগি কেন আইছি, যদিও তাই সুমন ভাইয়ের কথা কইছেন। মেইন স্বপ্ন হইল আমার সামাদ ভাই এইগুলো দেখছেন যে আইতা, কারণ আমরা আসলে যে স্বপ্ন দেখুন তার স্বপ্নটা বাস্তবায়ন করার চেষ্টা করি। এটা যে জায়গা তো হোক, এটা দেশের ভিতরে হোক আর দেশের বাইরে হোক, সবকিছু মিলিয়ে আসলে 2 দিন অনেক জার্নি করছি। আর টাইম যে ট্রেন ধরছেন, এটা ইতিহাস তো আপনারা অলরেডি পাইছেন মনে, আর পাইবেন ইনশাআল্লাহ। যে আমরা ভাবছি তাই হয়তো আমরা লোকে যাইতে পারতাম না, আল্লাহর ইচ্ছা যে নিয়ত করছি আমরা এর কারণে আইতাম পারছি। সবকিছু মিলে অনেক কষ্ট হয়েছে এই জায়গা তাইতে হইলে ভাই, কষ্ট স্বীকার করতে হইব এবং কষ্ট করতে হইব। যদি কষ্ট করো তাহলে কিন্তু সুন্দর ভিউ দেখতে পারবা, পরিবেশ, প্রকৃতি, মানুষই এই জায়গার আসলে তেঁতুলিয়ার যে মানুষ, সবকিছু মিলিয়ে অসাধারণ এবং অন্যরকম একটা অভিজ্ঞতা আপনারা রইব। সামান ভাই, কি তা খবর? আসসালামু আলাইকুম। জি ভাই, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আমরা সবাই একসাথে আসছি আর সবাই নিজ নিজ যার যার মতো ঘুরছি, ভালো লাগছে। তাদের সাথে আমরা কথা বলবো। জাহিদ, কেমন লাগতেছে? জি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। তো ছোটকাল থেকেই শুনে আসছি যে টেকনাফ তেঁতুলিয়া যাওয়া হয় নাই। তো সুমন ভাই আমার এলাকার মানুষ, তো উনি শুনেছি মানে আসবেন তেঁতুলিয়ায়, ওনার সাথে যোগাযোগ করে আমি মানে আসতে পারছি। তো খুব ভালো লাগতেছে এই জায়গাটা। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, অনেক সুন্দর জায়গা বুঝছেন। আমরা এক সাইডে ইন্ডিয়া মাঝখানে একটা নদী আছে, আর আমরা যে জায়গা খাড়া আছি এই জায়গাতে অনেক সুন্দর লাগতেছে। এরকম বর্ডার তো আমরা নবাব না বেশি, এমনি কি রকম লাগছে? না, অনেক ভালো ভালো এই জেলার পরিবেশ ভালো, এই জেলার যত লোকজন আছে সবাই ভালো। আমি নরসিংদী থেকে আসছি। নরসিংদী থেকে আসছি। তো কি কি দেখলেন এখানে? এই জায়গায় বাংলা বান্দা দেখলাম, তারপর আর বাংলা বান্দা, টি গার্ডেন, এইগুলি দেখলাম আর কি। তো কেমন লাগলো? হ্যাঁ, ভালো লাগলো। প্রথমবার আসছেন না এর আগেও? এর আগেও আসছি, কিন্তু এবার অনেকদিন পর এবার আসলাম। যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো, তারপর রাস্তাঘাট, এই এলাকার মানুষজন অত্যন্ত ভালো। ওই রেস্টুরেন্টের মান ভালো, তারপর আবাসিক হোটেল আছে ইজি। তো সবাই আসতে পারেন, যারা ভ্রমণ করতে চান এরা পর থেকে এই জায়গায় এসে আপনারা নিজের অভিজ্ঞতা অর্জন করতে পারেন। এবং চট্টগ্রাম থেকে যাই হোক, চট্টগ্রামের কথা একটু আগেই বলতেছিলাম যে বাংলাদেশের 2টি জায়গায় হচ্ছে পর্যটনের জন্য বিখ্যাত, এক হচ্ছে আমাদের সিলেট, আর দ্বিতীয় হচ্ছে চট্টগ্রাম। তো পাশাপাশি এই 2টা জায়গায় কিন্তু সীমাবদ্ধ থাকলে চলবে না, বাংলাদেশের প্রতিটা জায়গায় এই পর্যটন বান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে। কি বলেন আপনি? হ্যাঁ, এটা অবশ্যই। যে আমরা চট্টগ্রাম থেকে যেমন এখানে আসলাম, যে আমরা ইতিমধ্যে ওইদিকে টেকনাফ, এদিকে তেঁতুলিয়া, এদিকে রূপসা, এদিকে পাথুরিয়া। তো তদ্রুপ ভাবে আমরা আসলে প্রতিবারে বের হই যে এক একটা জায়গা ভ্রমণ করার জন্য, কিন্তু এখানে এসে অনেক ভালো লাগছে। আসলে আমরা কালকে ওই বাংলা বন্ধু যেটা বলা হয় ওখানে আমরা ছিলাম, ওখানে প্যারেড ছিল, ওখানে খুব ভালো লাগছে। আর এখানকার যেমন এই যে টুরিস্টের জন্য যেটা যে হোটেলের যে খাবারের মান বা যে ব্যবস্থাটা খুব ভালো, অত্যন্ত ভালো। এবং এটা যে স্বাভাবিক নিয়ন্ত্রণ, যে ছড়া কোনো দাম নেই, ওইটা খুব ভালো লেগেছে সবচাইতে। যে অন্যান্য জায়গায় গেলে যে টুরিস্টের জন্য যে চড়া একটা যে দাম, সেটা কিন্তু তেঁতুলিয়ার মধ্যে নেই। আমি চট্টগ্রাম থেকে আসছি। অ্যাকচুয়ালি এখানে এসে খুব ভালো লাগলো, কারণ এটা হচ্ছে একদম উত্তরবঙ্গের মধ্যে একদম সর্বশেষ প্রান্ত। এবং আমাদের একটা জিনিস ভালো লাগছে, এখানে লোকগুলো খুব ভালোই। একটা জিনিস হচ্ছে এখানে সিটিং বাস নেই যতটুকু দেখলাম, কারণ ওরা হচ্ছে একদম অ্যাকুরেট কথা বলে
বিশেষ করে আমরা কক্সবাজারে, আমরা তো চট্টগ্রামের লোক, কক্সবাজারে দেখি অনেকগুলো টাউট থাকে। এখানে কিন্তু এই টাইপের কাউকে দেখলাম না, কিন্তু সিলেটেও দেখলাম টাউট, কিন্তু টাউটটা নাই এবং খাবারের রেটের মান খুব ভালো, খাবারের মানগুলো খুব ভালো। তাহলে আমরাও চাই এই বাংলাদেশের প্রতিটা জায়গা, শুধু চট্টগ্রাম আর সিলেটে সীমাবদ্ধ না, বাংলাদেশের প্রতিটা জায়গা যেন টুরিস্ট বান্ধব হয়ে ওঠে। আমাদের প্রত্যাশা থাকবে সবাই ভ্রমণ করুন, দেশকে জানুন এবং দেশের উন্নতিতে অবদান রাখুন। হাজার দেখার চান্স নাই চাচা, না 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 কোনো হাজার চান্স নাই দেখার। তো আমরা তো ভুল টাইমে চলে আসছি, এ মাসে আর দেখা যাবে না, অক্টোবর আর নভেম্বর মাসে।